Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching The Way of Solution. TWS এর সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে জুলাই মাসের প্রথমার্ধ 1st to 15 জুলাইয়ের অল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব। শেষ পর্যন্ত দেখবে কতগুলি রাজ্যের গভর্নর চেঞ্জ হয়েছে এবং অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে। শেষ পর্যন্ত দেখতে হবে। পরেই আমি জুলাই মাসের পরবর্তী পার্ট যেটা 15th to 30th আমি কমপ্লিট করে দেব। চলো, এবং তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের নিউলি লঞ্চ ব্যাচ খুব ভালোভাবে চলছে। এসএসসি ফাউন্ডেশন যারা টার্গেট করছো জিডি, এমটিএস কিংবা সিএইচএসএল অবশ্যই জয়েন করো আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচে। অনগোয়িং ব্যাচ সবেমাত্র শুরু হয়েছে। এছাড়া ডাব্লিউবিপি কেপিদের জন্য এটা আমার নিউ লাইভ প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচে আমি নিজেও এবার লাইভ ক্লাস কিন্তু করাচ্ছি, একদম নতুন ছন্দে প্র্যাকটিস হচ্ছে। যারা করছো কেমন লাগছে আমার প্র্যাকটিস ক্লাস কমেন্টে অবশ্যই জানাবে, সত্যি সত্যি জানাবে। তো এই সমস্ত ব্যাচগুলি চলছে। এসএলএসটির ব্যাচও আমাদের রানিং আছে, টোটাল 7টা সাবজেক্টের এসএলএসটির। অল দ্য বেস্ট। ফার্স্ট কোশ্চেন, NIPCCD এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়েছে, অর্থাৎ এটা রিনেমড হয়েছে? সঠিক উত্তর সাবিত্রীবাই ফুলে। এটার অ্যান্সার করতে হলে এটার ফুল ফর্ম তোমাকে আগে জানতে লাগবে। তো NIPCCD মানে হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। অফিসিয়ালি এর নাম রিনেম করা হয়েছে সাবিত্রীবাই ফুলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট নামে। তাহলে এখানে কার নামে নামাঙ্কিত হয়েছে? সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে কে ছিলেন? তিনি ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক, শিক্ষক ও কবি। সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান হিসাবে রবি আগরওয়ালের কার্যকালের মেয়াদ কত বছরের জন্য বাড়ানো হয়েছে? অর্থাৎ সিবিডিটির যে চেয়ারম্যান তার টেনিওর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। সঠিক উত্তর ফর এক্সটেন্ড হয়েছে নেক্সট 1 ইয়ার। তো রবি আগরওয়াল তিনি হলেন 1988 ব্যাচের একজন আইআরএস অফিসার। তাকে 1 ইয়ারের এক্সটেনশন, 1 বছর তার সময়সীমাকে বর্ধিত করা হয়েছে। কি হিসাবে? চেয়ারম্যান হিসাবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স বা সিবিডিটির চেয়ারম্যান। তো ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি মনে রেখে দেবে ভেরি ইম্পর্টেন্টলি। ইনকাম ট্যাক্স এটা হলো ডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এটা হলো ডাইরেক্ট ট্যাক্স, বাট অপর পাশে জিএসটি যেটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। চটপট কমেন্টে বলো জিএসটি কত সালে লঞ্চ হয়েছিল? জিএসটি ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? সঠিক তারিখ তুমি আমাকে কমেন্ট করে প্রত্যেকে এক্ষুনি জানাও। চল, আজকে অনেক প্রশ্ন ধরবো। 3 নম্বর প্রশ্ন, ভারত সরকার 2025 সালে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের কত বছর উদযাপন করছে? তো আমরা এই যে বললি না ডিজিটাল ইন্ডিয়া, তো এই ডিজিটাল ইন্ডিয়া 25 সালে এটা 10 বছর কমপ্লিট করলো। আজ থেকে 10 বছর আগে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। ইন্ডিয়া ইজ সেলিব্রেটিং 10 ইয়ার্স অফ দ্য ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, যেটা লঞ্চ করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী 2015 সালে এটা লঞ্চ হয়েছিল। যে কারণে 15 আর এই 10 25 সালে এটা 10 বছর কমপ্লিট করলো ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। তো 10 ইয়ার্সের যে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রেস রিপোর্ট যদি আমরা দেখি, তো কি পয়েন্ট উঠে এসছে একবার দেখো ডিজিটাল ইন্ডিয়া মিশনের জন্য। এটা যারা সেন্ট্রাল এক্সাম দেবে তোমাদের এসএসসি বা রেল, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, স্টেট এক্সামের জন্য অতটাও নয়। সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন, এবং সবার জানা উচিত দেখো কি ইম্প্রুভমেন্ট হয়েছে, যে ইন্টারনেট কানেকশন ইনক্রিজ ফ্রম 25.15 কোটি ইন 2014। বলছে 2014 সালে ইন্টারনেট কানেকশন ছিল ওই 25 কোটি সামথিং, আর 2024 এসে ইন্টারনেট কানেকশন 96, প্রায় 100 কোটি ছুতে যায় আমাদের ইন্টারনেট কানেকশনের পরিমাণ। তারপরে তথ্য কি 4.6, এবং এই ছোট ছোট তথ্য থেকেও কিন্তু এসএসসির পরীক্ষাতে প্রশ্ন আসে, এই জন্য বললাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 4.74 লাখ 5G টাওয়ার, 4.5 লাখেরও বেশি 5G টাওয়ার ইনস্টল হয়েছে, এবং কভারিং অফ 99.6% অফ ডিস্ট্রিক্ট, জেলার 99% ডিস্ট্রিক্ট 5G কভারেজে। ইউপিআই আমাদের তো এখন বিশ্ব দরবারে স্বীকৃত ইউপিআই, এবং গ্লোবালি প্রচুর দেশ এই যে ইউপিআইকে অ্যাডপ্ট করছে। তাহলে ইউপিআই রেকর্ডেড 1867.7 crore ট্রানজ্যাকশান, হ্যাঁ, যেটা মানে হচ্ছে এত লাখ করোড়, এতটা ট্রানজ্যাকশান হয়েছে, যার আর্থিক ভ্যালু হচ্ছে 24.77 লক্ষ কোটি টাকা কিন্তু এপ্রিল 2025-এ
ইউপিআই হয়েছে। তো এগুলো কি, এগুলো সব ডিজিটাল প্রোগ্রেস, কারণ আমাদের ডিজিটাল হয়েছে বলে ইন্টারনেট কানেকশন হয়েছে, ডিজিটাল আমরা হয়েছি বলে আমাদের 5G টাওয়ার এসেছে, আমরা ডিজিটাল হয়েছি বলে ডিজিটালি পেমেন্ট করছি। তো ইউপিআই এর পূর্ণরূপ কি, চটপট কমেন্ট করো। ইউপিআই এক্ষুনি কমেন্ট করো, এর ফুল ফর্ম কি? ডিজিলকার, অনেকেই ব্যবহার করো ডিজিলকার। ডিজিলকার হ্যাজ 53.92 crore ইউজার আছে এবং এর মাধ্যমে উমঙ্গ অফার করে 2300+ সার্ভিস 23টা ল্যাঙ্গুয়েজে। ডিজিটাল ইকোনমি কন্ট্রিবিউটেড 11.74, এই যে ডিজিটাল ইকোনমি, ডিজিটালি যে লেনদেন বা ইত্যাদি হয়, সো ডিজিটাল ক্ষেত্রের যে ডিজিটাল ইকোনমি, যেমন আমরা একটা এতদিন পর্যন্ত কোশ্চেন্স করি যে হুইচ সেক্টর ইজ মোস্ট কন্ট্রিবিউট ইন আওয়ার জিডিপি, তো আমরা বলি সেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টরে সব থেকে বেশি কন্ট্রিবিউশন আছে। ভুল করে অনেকে এগ্রিকালচার করে আসো, এগ্রিকালচার নয়, সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আছে। তো ডিজিটাল ইকোনমি আমাদের জিডিপির বর্তমান 11.74% 2022-23-এ করছে এবং অলরেডি যদি তুমি দেখো প্রজেক্টেড টু রিচ, এটা 13.42% 2024-25 এটা পৌঁছবে, প্রজেক্ট করা হচ্ছে। বুঝতে পারছো? তাহলে ডিজিটাল ইকোনমি, ডিজিটাল ইন্ডিয়া হওয়ার ফলে কত 10 বছরে কত এখানে চেঞ্জেস হয়েছে, ইম্প্রুভমেন্ট হয়েছে। ভারত নেট কানেক্টেড 2.18 লাখ গ্রাম পঞ্চায়েত উইথ হাই স্পিড ইন্টারনেট। ভারত নেট কানেকশন 2 লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে গেছে। তো এই ছোট ডেটাগুলো পড়বে এসএসসির জন্য। তো ডিজিটাল ইন্ডিয়া মিশনের মধ্যে এখানে অনেকগুলো স্কিম সম্পর্কে তথ্য বলা আছে, এই জন্য আমি পিআইবির এই ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এগুলো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে এই ডেটাগুলো আসে। কি মাইলস্টোন অফ ইন্ডিয়াস ডিজিটাল ইন্ডিয়ার জার্নিতে কিছু গুরুত্বপূর্ণ মাইলস্টোন দেখো। 2015-তে প্রাইম মিনিস্টার ডিজিটাল ইন্ডিয়া মিশন লঞ্চ করছে। 2016-র তথ্য কি, 16-তে বলছে ভারত ইন্টারফেস ফর যে মানি অ্যাপ, ভিম অ্যাপ আমরা যে দেখি লঞ্চ হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো 2017-তে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি, এটা লঞ্চ হয়েছে 2017-তে। 2018-তে প্রাইম মিনিস্টার দেখো প্রতি বছর কোনো না কোনো ডিজিটাল মানে কোনো মিশন লঞ্চ হচ্ছে। তো 2018-তে প্রাইম মিনিস্টার লঞ্চ করেন প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান, ডিজিটাল সাক্ষরতা অভিযান 2018-তে। এবং এইগুলো থেকে প্রশ্ন আসে যে এই স্কিম প্রাইম মিনিস্টার কবে লঞ্চ করেছিলেন, তো এই সালগুলো মনে রাখতে হবে। বোঝা গেল? 2019 সালে ন্যাশনাল পলিসি অন যে ইলেকট্রনিক্স, এটা অ্যাপ্রুভ হয়েছিল। 2020 সালে আরোগ্য সেতু অ্যাপ এসেছে বিমানবন্দরে, আরোগ্য সেতু অ্যাপ ভেরি ইম্পর্টেন্ট বর্তমানে, আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করবে, বুঝতে পারবে। 2021 সালে প্রাইম মিনিস্টার ইনগ্রেট করেন উমঙ্গ ইন্টারন্যাশনাল। 2022 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন, অনুবাদের জন্য। 2023 সালে G20 ভারত হোস্ট করেছিল। 2024 সালে ইন্ডিয়া হোস্ট করে গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্লোবাল সামিটও কিন্তু ভারত হোস্ট করে, ভিভিআই। তো এখানে কতগুলো তথ্য আছে, ভেরি ইম্পর্টেন্ট, খাতাতে নোট ডাউন করে নেবে এই সাল ধরে ধরে। পানীয় জল ও স্যানিটেশন বিভাগ DDWS কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে কাজ করে? এটা সম্প্রতি নিউজে আছে, এই কারণে। সঠিক উত্তর জলশক্তি মন্ত্রক। DDWS মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের যে ডিপার্টমেন্ট রয়েছে, এটা কার অধীনে আসে? মিনিস্ট্রি অফ জলশক্তি। তাহলে এই DDWS এবং ইউনিসেফ ইন্ডিয়া অর্গানাইজ করেছিল যৌথভাবে ন্যাশনাল রুরাল স্যানিটেশন ওয়ার্কশপ নিউ দিল্লিতে। তাহলে প্রশ্ন আসতে এভাবেও আসতে পারে, এই তোমার ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, মিনিস্ট্রি অফ জলশক্তি এবং কোন সংস্থা মিলে এই ন্যাশনাল রুরাল স্যানিটেশন ওয়ার্কশপ লঞ্চ করে? তাহলে এর সাথে আর কোন সংস্থা ছিল? ইউনিসেফ ইন্ডিয়া। হোম মিনিস্টার অমিত শাহের সভাপতিত্বে মন্থন বৈঠকটি কোন বিশেষ বছরকে স্মরণ করে আয়োজন করা হয়েছিল? দেখো 2023 সালে মনে আছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলার্স ঘোষণা করা হয়েছিল, তেমনি 2025 সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ, ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ কোঅপারেশন ঘোষণা করা হয়। তাহলে 2025 হচ্ছে আন্তর্জাতিক সমবায় বর্ষ। তো এইটাকেই স্মরণ করে মূলত মন্থন বৈঠকের সূচনা করা হয়। তো আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ কোঅপারেশন মিনিস্টার অমিত শাহ, তিনি চেয়ার করেন মানে সভাপতিত্ব করেন মন্থন বৈঠক। কি? মন্থন বৈঠক।
উইথ কোঅপারেশন মিনিস্টার অফ অল স্টেটস অ্যান্ড ইউটি, সমস্ত স্টেটের যে কোঅপারেশন মিনিস্টার আছে তাদেরকে নিয়ে কিন্তু এটা হয়েছিল। কারণ টু কমিমোরেট দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস 2025, 2025 সালকে কী হিসেবে ঘোষণা করা হয়েছে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস বা আন্তর্জাতিক সমবায় বর্ষ। 6 নম্বর, এয়ার মার্শাল এস শিবকুমার ভিএসএম কোন পদাধিকারী হিসাবে তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন? তো বেসিক্যালি প্রশ্ন হচ্ছে এই যে এয়ার মার্শাল এস শিবকুমার তিনি সম্প্রতি কোন পদে দায়িত্ব নিয়েছেন? তিনি দায়িত্ব নিয়েছেন এয়ার অফিসার্স ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে। তো তিনি হচ্ছেন একজন এয়ার মার্শাল এস শিবকুমার, যিনি দায়িত্ব নিয়েছেন কি হিসাবে? এয়ার অফিসার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট এয়ার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে সম্প্রতি ঘানা, আচ্ছা রিসেন্টলি এই আমি যত এগোবো তত বুঝতে পারবে, প্রাইম মিনিস্টার রিসেন্টলি 4-5টা দেশ ভিজিট করেন, তো ফরেন ট্যুর ছিল। তো এই বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি বা বিভিন্ন যে দেশ থেকে তিনি বিভিন্ন দেশের যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, সর্বোচ্চ যে বেসামরিক পুরস্কার সেটা পেয়েছেন। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবারের এনটিপিসিতে দেখবে এই জায়গা থেকে ব্যাক টু ব্যাক কোশ্চেন এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি ঘানার সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে সেই পুরস্কারটির নাম কি? মোদ্দা কথা, ঘানার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম কি? যেমন ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম ভারতরত্ন, তেমনি ঘানার সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা। অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা। তো এটা সম্প্রতি আমাদের প্রাইম মিনিস্টার পেয়েছেন। যদি দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ কনফার্ড উইথ দ্য ঘানাস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা। ভেরি ইম্পর্টেন্ট, কারণ ল্যান্ডমার্ক ভিজিট ছিল ওয়েস্ট আফ্রিকান নেশনে, দ্য ফার্স্ট বাই অ্যান ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন ওভার 3 ডেকেড। এইটাই এবছর কিন্তু পরীক্ষাতে আসবে, বলে দিলাম যে পিছলে 3 ডেকেডসের মধ্যে এই ওয়েস্ট আফ্রিকান কোনো নেশনে ভ্রমণ করা প্রথম ভারতীয় প্রাইম মিনিস্টার হলেন শ্রী নরেন্দ্র মোদী। এই কারণে 3 ডেকেড মানে 3 দশকে। উইথ দিস, এবং ঘানার এই হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে যত আজকের পর্বটা এগোবে দেখবে আরও অন্যান্য দেশে তিনি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পাচ্ছেন। তো এখনও পর্যন্ত এই ক্লাসটার এই পর্যন্ত দেখবে যে তিনি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন 24টা কান্ট্রি থেকে, বাই দ্য মোস্ট বাই এনি ইন্ডিয়ান লিডার। কোনো ভারতের শীর্ষস্থানীয় নেতা কর্তৃক গৃহীত সর্বোচ্চ পুরস্কার এখনও পর্যন্ত 24টা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভেরিয়াস কান্ট্রি থেকে তিনি পেয়েছেন। 8ম প্রশ্ন, কোন ফিনটেক স্টার্ট আপ তার প্রথম ইউপিআই চালিত ডিজিটাল শাখা চালু করছে? আরে ইন্টারেস্টিং ব্যাপার, রিসেন্টলি তোমরা দেখেছো ইউপিআই এটিএম চালু হয়েছে, তাই না? ইউপিআই এটিএম মানে কি? আমার কাছে অনলাইন আছে, তো এতদিন পর্যন্ত টাকা ক্যাশ করতে হলে কাউকে বলতে বা কোনো জায়গায় যেতে গিয়ে বলতে যে ভাই আমি তোমাকে ইউপিআই ফোনপে বা গুগল পে করছি, তুমি আমাকে ক্যাশ দাও, তো সেই কমিশন চাইবে, এই সমস্ত কিছু নানা রকম ঝঞ্ঝাট ছিল। তারপরে আসলো ইউপিআই এটিএম। তো এটিএম কার্ডে আমরা যেমন এটিএম কার্ড ঢুকিয়ে টাকা তুলি, ঠিক সিম্পলি তুমি এটিএম মেশিনে যাবে, ওখানে ইউপিআই উইথড্রতে ক্লিক করলে এখানে কিউআর অ্যামাউন্ট দিয়ে দেবে, এখানে কিউআর কোড আসবে। এবার আমি আমার নিজের ফোনপে গুগল পে দিয়ে স্ক্যান করে পিন বসিয়ে দেবো, এখান থেকে ঘট 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 করে টাকা বেরিয়ে আসবে। তাহলে ইউপিআই এটিএমের কাজ হচ্ছে এই। এবার এই ইউপিআই বেসড এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে সব কাজকর্ম ইউপিআই এর ওপরে হবে। তো ইউপিআই চালিত ডিজিটাল শাখা চালু করছে কারা? কোন ফিনটেক স্টার্ট আপ? ফিনটেক মানে ফাইন্যান্সিয়াল যে সমস্ত টেকনোলজি স্টার্ট আপ আছে তাদেরকে ফিনটেক স্টার্ট আপ বলে। তো স্লাইস ইজ দ্য কারেক্ট আনসার। তো ফিনটেক স্টার্ট আপ স্লাইস তারা লঞ্চ করে ফার্স্ট এবার, প্রথমবার ইউপিআই পাওয়ার্ড ডিজিটাল ব্রাঞ্চ, এবং এর মাধ্যমে মডার্নাইজিং হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর আরও উন্নত হচ্ছে। কেমন লাগছে আজকের ক্লাস? হেভি প্রশ্ন আছে জানো। 2025 সালের ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরুষ একক শিরোপা জিতে প্রথম ভারতীয় হিসেবে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা কে জয় করেছেন? কত ইম্পর্টেন্ট বলো তো। ইউএস ওপেন, ভালো করে দেখো, ইউএস ওপেন, তাহলে ইউএস ওপেন যে ব্যাডমিন্টনে পুরুষদের একক শিরোপা জিতেছেন,
ভালো কথা। এবং এই জেতার মাধ্যমে তিনি হয়ে উঠলেন প্রথম ভারতীয় যিনি এই বিডব্লিউএফ মানে হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, তাই ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের যে ওয়ার্ল্ড ট্যুর শিরোপাকে জয় করেছেন তিনি কোন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার? তিনি হলেন আয়ুষ শেঠি। ব্যাডমিন্টন ফিল্ডে 20 বছর বয়সী, তুমি কি করছো পড়ো, নাহলে দেখো মাত্র 20 বছর বয়সে আয়ুষ শেট্টি মেড হিস্ট্রি, ইতিহাস গড়লেন বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় টু উইন এ বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর টাইটেল দিস সেশন। তিনি জেতেন, কি জেতেন? ইউএস ওপেন জেতেন এবং কানাডার এক প্লেয়ারকে পরাজিত করেন। সেটা এখানে বলা হচ্ছে যে কানাডার ব্রায়ান ইয়াংকিকে, এই যে ব্রায়ান ইয়াংকে হারিয়ে ভারতের আয়ুষ শেঠি তার প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জিতে নিয়েছেন। 10 নাম্বার, ভারত প্রথমবার এশিয়ান ইন্ডিয়া ক্রুজ ডায়ালগ কোথায় আয়োজন করছে? সঠিক উত্তর চেন্নাই। তাহলে ইন্ডিয়া হোস্টেড ফার্স্ট এভার এশিয়ান ইন্ডিয়া ক্রুজ ডায়ালগ ইন চেন্নাই। এই ক্রুজ মানে কি? এর মাধ্যমে বুস্ট হবে আমাদের যে মেরিনটাইম কোঅপারেশন অ্যান্ড ট্যুরিজম, জলপথের যে আমাদের ব্যাপার স্যাপার রয়েছে মেরিনটাইম সেক্টর জলপথের, তো সেটা আরও উন্নত হবে এবং এই জলপথের ট্যুরিজম আরও উন্নততর পর্যায়ে যাবে। এবং এই যে প্রথমবার আয়োজিত হলো এশিয়ান ইন্ডিয়া ক্রুজ ডায়ালগ চেন্নাইতে, এটা আমাদের ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল তিনি এটা ইনগ্রেট করেন। রেলমন্ত্রী, এই প্রশ্নটা ডবল স্টার করে রাখবে। আমাদের অশ্বিনী বৈষ্ণব বর্তমান রেলমন্ত্রী, আগে ছিলেন পীয়ূষ গোয়েল। রেলমন্ত্রী সম্প্রতি যাত্রীদের জন্য ওয়ান স্টপ সমাধান হিসেবে কোন অ্যাপ চালু করেছে? তোমরা এর আগে রেল মাদদ অ্যাপ শুনেছো, এখন আবার একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে আরও ওয়ান স্টপ সলিউশন, তো তার নাম হচ্ছে রেল ওয়ান। তো রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি লঞ্চ করেন রেল ওয়ান অ্যাপ। এই রেল ওয়ান অ্যাপ বলা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন ফর অল প্যাসেঞ্জার সার্ভিস। এখানে টিকিট করা, এনকোয়ারি করা ট্রেনের, পিএনআর জানা, পিএনআর এর ফুল ফর্ম এক্ষুনি কমেন্ট করো, ভুল বললে কান ধরে দাঁড়িয়ে থাকবে, পিএনআর এর এক্ষুনি ফুল ফর্ম বলো। জার্নি অফ প্ল্যানিং, রেল মাদদ সার্ভিস, ফুডের অর্ডার অন ট্রেন, এই সব কিন্তু করা যাবে রেল ওয়ান অ্যাপের মাধ্যমে, এটা কিন্তু রিসেন্ট। বলো 12, ভারতে প্রতি বছর কোন তারিখে হয় আমাদের ন্যাশনাল ডক্টরস ডে, মানে জাতীয় চিকিৎসক দিবস? এই দিন ডক্টর বিধানচন্দ্র রায় তার সাথে সম্পর্কিত। তো সঠিক উত্তর 1 জুলাই। আমরা ন্যাশনাল ডক্টরস ডে করি প্রতি বছর জুলাই মাসের 1 তারিখে। এই তারিখটা কার সাথে সম্পর্কিত? এটা বার্থ অ্যানিভার্সারি অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ, তাহলে জন্ম ও মৃত্যুদিন একই দিনে পড়ে অফ লিজেন্ডারি ডক্টর বিধানচন্দ্র রায়। তাহলে সঠিক উত্তর কি? 1 জুলাই হচ্ছে আমাদের জাতীয় চিকিৎসক দিবস। আর তাহলে বলো হু কবে এস্টাবলিশড হয়েছিল? সেই জন্যই তো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। 7th of এপ্রিল হলো ওয়ার্ল্ড হেলথ ডে, ওটা নোট করে নেবে। হু এর হেডকোয়ার্টার কোথায় বলো? 7th of এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, মানে বিশ্ব স্বাস্থ্য দিবস। তাহলে চটপট তুমি কমেন্টে জানাও হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কোথায়, এক্ষুনি কমেন্ট করো। নেক্সট, পাঞ্জাবের এই তথ্যটা দেখো কত ইম্পর্টেন্ট তথ্য, বলছে পাঞ্জাবের 6 বছর বয়সী তিগবীর সিং, মন দিয়ে শোনো, 6 বছর বয়স তিগবীর সিং কোন পর্বত শৃঙ্গ জয় করে সর্বকনিষ্ঠ অর্থাৎ ইয়ংগেস্ট পর্বতারোহী হিসাবে বিশ্ব রেকর্ড গড়েছেন? মাউন্ট এভারেস্ট, মাউন্ট ক্লিমাঞ্জারো, মাউন্ট এলব্রুস নাকি মাউন্ট ব্ল্যাঙ্ক, এদের মধ্যে কোনটা তিনি জয় করেছেন এবং ইয়ংগেস্ট পর্বতারোহী হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে মাউন্ট এলব্রুস। দেখো এই যে তেগবীর সিং তিনি হলেন 6 ইয়ার ওল্ড ফ্রম পাঞ্জাব, তিনি একটা নতুন বিশ্ব রেকর্ড করেছেন, বিকামিং দ্য ইয়ংগেস্ট মাউন্টেনার টু স্কেল মাউন্ট এলব্রুস। মাউন্ট এলব্রুস হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন ইন রাশিয়া অ্যান্ড ইউরোপ, হুইচ ইজ 18,510 বা 5,642 মিটারের মতো। আর মাউন্ট এভারেস্ট যেই প্রথম ভারতীয় মহিলা বললে মনে রাখবে বাচেন্দ্রী পাল, মিসলেনিয়াসে এসেছিল। আর মাউন্ট এভারেস্ট যদি প্রথম মহিলা বলে তাহলে জাপানের জুনকো তাবেই, এই দুটো কিন্তু খেয়াল রাখবে। কাট অফ কেমন গেছে দেখেছো? 145।
তাও TWS থেকে এবছর বহু সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছে, আমরা অলরেডি পোস্টও করেছি। 14 নম্বর প্রশ্ন, টেবিল টেনিসে ভারতের দিব্যাংশী ভৌমিক তাসখান্দে অনুষ্ঠিত 29তম এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ ইভেন্টে তিনি স্বর্ণপদক জিতেছেন। কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে আন্ডার-15 গার্লস সিঙ্গেলে, একক মানে সিঙ্গেল। তাহলে টেবিল টেনিসে ভারতের যে দিব্যাংশী ভৌমিক তিনি জিতে নিয়েছেন গোল্ড, এই কারণে ইম্পর্টেন্ট। আন্ডার-15 গার্লস সিঙ্গেলসে, যেটা হলো 29তম এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ ইন তাসখান্দ। জল শক্তি মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী CR পাটিল কোথায় একটি ইউনিফাইড ইনান্ডেশন পূর্বাভাস সিস্টেম যার নাম হচ্ছে সি ফ্লোড উদ্বোধন করেছেন? সি ফ্লোড বেসিক্যালি কি বুঝিয়ে দিচ্ছি। সঠিক উত্তর হবে এই প্রশ্নের জন্য নিউ দিল্লিতে। তো জলশক্তি মিনিস্টার CR পাটিল তিনি এই যে ইউনিফাইড ইন্ডেশন ফোরকাস্টিং সিস্টেম, সি ফ্লাড হচ্ছে বেসিক্যালি ফোরকাস্টিং, ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস, আমরা বলি না ওয়েদার ফোরকাস্টিং মানে আবহাওয়ার পূর্বাভাস, তেমনি এটা একটা ওয়েব বেসড প্ল্যাটফর্ম হবে যেটা 2 দিনের অ্যাডভান্স, আগামী 2 দিন কি হতে চলেছে তার ফোরকাস্ট প্রোভাইড করবে আপ টু ভিলেজ লেভেল, গ্রাম লেভেল পর্যন্ত। 16 নাম্বার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE দ্বারা প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী কত কোটি নিবন্ধিত বিনিয়োগকারীর সীমা অতিক্রম করেছে গুজরাটে, এবং এর মাধ্যমে গুজরাট ভারতের 3য় রাজ্য পরিণত হয়েছে যেখানে এই বিনিয়োগকারী বা ইনভেস্টরের সীমা অনেক বেশি। সঠিক উত্তর হচ্ছে তোমার 1 কোটি। তো বেসিক্যালি গুজরাট হয়ে উঠেছে ভারতের 3য় রাজ্য, থার্ড ইন্ডিয়ান স্টেট, টু ক্রস 1 crore mark in registered investors according to latest data released by NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ডেটা অনুযায়ী, যে রেজিস্টার্ড ইনভেস্টর যারা বিনিয়োগ করেন তাদের বিনিয়োগকারী বা ইনভেস্টর্স বলা হয়, সেটা 1 কোটিতে পৌঁছে গেছে গুজরাটে। 17, প্রথমবার খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া বিচ গেম, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, এবারে দেখো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল, তাহলে বিখ্যাত লেকে হবে, কোন লেকে হবে? অবভিয়াসলি আমাদের ডাল লেক, যেটা শ্রীনগর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ফার্স্ট এভার, প্রথমবারের জন্য খেলো ইন্ডিয়া, প্রথম হচ্ছে এটা ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল শ্রীনগরের আইকনিক ডাল লেকে হবে 21 আগস্ট থেকে। আর উলার হচ্ছে আমাদের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, চিল্কা তোমার ওড়িশাতে রয়েছে লার্জেস্ট লেগুন, 1981-এ ভারতের ফার্স্ট রামসার সাইডের মর্যাদা পায়। ভেম্বানাথ কোথায়? কেরালার। বিলিয়নার উদ্যোক্তা, কারণ তিনি একজন বড় লেভেলের এন্টারপ্রেনিয়র, যদি তুমি দেখো স্পেসএক্স কিংবা এখন যে টুইটার, যার বর্তমান নাম এক্স, সবের সিও তিনি। তাহলে বিলিয়নার উদ্যোক্তা ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নতুন রাজনৈতিক দল চালু করার ঘোষণা দিয়েছেন। কোশ্চেন হচ্ছে সেই দলের নাম কি? তিনি এখন পলিটিক্যাল ফিল্ডে আসছেন। তো ইলন মাস্কের রাজনৈতিক দলের নাম হবে আমেরিকা পার্টি। দেখো আমেরিকাতে এই যে ইউএস যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, দেখবে দুটো পার্টিরই হয় মেনলি, এই রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। তাহলে চটপট বলো, এই যে ডোনাল্ড ট্রাম্প ইউএসের যখন 47তম প্রেসিডেন্ট, তিনি কোন পার্টি থেকে বিলং করেন? এটা এক্ষুনি কমেন্ট করো। আর ইলন মাস্ক যে পার্টি করতে চলেছে তার নাম হচ্ছে আমেরিকা পার্টি। সো এন্টারপ্রেনার ইলন মাস্ক তিনি অ্যানাউন্স করেছে নতুন পলিটিক্যাল পার্টি ইউনাইটেড স্টেটসে, যার নাম হচ্ছে আমেরিকা পার্টি, আমেরিকা পার্টি। এবং বলা হচ্ছে এই যে 2 পার্টি সিস্টেম রয়েছে, যেটা রিপাবলিক অ্যান্ড এই যে তোমার ডেমোক্রেটিক, এই যে দুটো পার্টি আছে, বলছে যে 2 পার্টি সিস্টেম যেটা ডমিনেট করছে, সো এটাকে ভেঙে আমি আরও একটা পার্টি ইন্ট্রোডিউস করছি যার নাম আমেরিকা পার্টি। 19 নম্বর প্রশ্ন, প্রাইম মিনিস্টার রিসেন্টলি ব্রাজিল ভিজিটও করেছিলেন, জানো? তাহলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। কোশ্চেন হচ্ছে এই 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে রিও ডি জেনেরিও, যেটা হচ্ছে ব্রাজিলে।
প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী পার্টিসিপেটেড ইন দ্য 17th ব্রিক্স সামিট, যেটা হেল্ড হলো, কোথায় আয়োজিত হলো? রিও ডি জেনিরো, ব্রাজিলে, 6 এবং 7 জুলাই 2025-এ। এদিকে আইসিসির সিও নিযুক্ত হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হেডকোয়ার্টার কোথায়? দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসে। এর বর্তমানে তোমার আইসিসির চেয়ারম্যান কে? আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ। এবারে আরও একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট হলো, সেটা হলো কি, যে আইসিসি কাকে তার প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিও হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। সঠিক উত্তর হচ্ছে তোমার সঞ্জয় গুপ্তা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যানাউন্স করছে অ্যাপয়েন্টমেন্ট অফ সঞ্জয় গুপ্তা। সঞ্জয় গুপ্তাকে অ্যাপয়েন্ট করছে অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অর সিইও। ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর সম্প্রতি কোথায় স্থাপন করা হয়েছে? ফাউন্ডেশন স্টোন কোথায় দেওয়া হয়েছে? জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয়ের। দেখো, মিনিস্ট্রি অফ কোঅপারেশনের দায়িত্বে আছেন শ্রী অমিত শাহ, তিনি হোম মিনিস্ট্রির পাশাপাশি এই বিভাগেরও দায়িত্ব সামলান। তো সঠিক উত্তর মনে রেখে দেবে আনন্দ। আনন্দ হচ্ছে গুজরাট, যেখান থেকে হোয়াইট রেভলিউশনের সূচনা। এটা খেয়াল রেখো, হোয়াইট রেভলিউশন, যেটা প্রোডাকশন অফ মিল্কের সাথে সম্পর্কিত, সেই আনন্দ গুজরাট থেকেই সূচনা। তো রিসেন্টলি ফাউন্ডেশন স্টোন দেওয়া হয়েছে, মানে ভিত্তিপ্রস্তর গাঁথা হয়েছে ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিভার্সিটি, যেটা আনন্দ গুজরাতে হবে। আমাদের ইউনিয়ন হোম অ্যান্ড কোঅপারেশন মিনিস্টার অমিত শাহ এই ফাউন্ডেশন স্টোন বা দেশের প্রথম যে কোঅপারেটিভ ইউনিভার্সিটির তিনি কিন্তু সূচনা করেন। পরের প্রশ্ন, আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীকে এই ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করা হয়েছে। একটু আগে ঘানা বলছিলাম, আরও একটা দেশ ভিজিট হয়, এই যে তোমার ত্রিনিদাদ ও টোবাগো, এই তাদের সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে এই সম্মাননাটির নাম কি? এটির নাম হচ্ছে দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ ও টোবাগো। তাহলে সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি, এটা হচ্ছে ওদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীকে প্রদান করা হয় দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এটা হচ্ছে ওদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। KKFI মানে খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি হিসেবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? রিঅ্যাপয়েন্ট হয়েছেন কে? সঠিক উত্তর হচ্ছে সুধাংশু মিত্তাল। সুধাংশু মিত্তাল ওয়াজ রি ইলেক্টেড, মানে পুনর্নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার। তাহলে চটপট বলো, বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? এটা এক্ষুনি কমেন্ট করো, বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? এই যে সমবায় নিয়ে এত কথা হচ্ছে, কারণ রিসেন্টলি ছিল এই যে সমবায় ইউনিভার্সিটিও দেখলে দেশের প্রথম, রিসেন্টলি ছিল ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভস বা আন্তর্জাতিক সমবায় দিবস। তাই প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সমবায় দিবস কবে পালিত হয় প্রতি বছর? সঠিক উত্তর হচ্ছে 5 জুলাই। আর এবছরকে ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ কোঅপারেটিভ ঘোষণা করা হয়েছে, জানো নিশ্চয়ই। তো ইউনাইটেড নেশন হ্যাজ ডিক্লেয়ার্ড ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস 2025-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস হিসেবে ঘোষণা করে। দিস ইয়ার দ্য ওয়ার্ল্ড উইল সেলিব্রেট ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ অন 5 জুলাই। তাহলে 5ই জুলাই হচ্ছে আন্তর্জাতিক সমবায় দিবস। এবছরের থিম কি? এটা ইম্পর্টেন্ট, স্টার করব। থিম হচ্ছে কোঅপারেটিভস বিল্ড এ বেটার ওয়ার্ল্ড। সমবায় একটা বেটার ওয়ার্ল্ডকে নির্মাণ করে। এবং এই তথ্যটা একটু আগে আমি শেয়ার করে এসেছি যে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ ইনগ্রেট করে কান্ট্রির ফার্স্ট ন্যাশনাল লেভেল কোঅপারেটিভ ইউনিভার্সিটি, যেটা আনন্দ গুজরাটে, যেটার নাম হচ্ছে তোমার এই ত্রিভুবন সরকারি ইউনিভার্সিটি আনন্দ গুজরাটে। ভারত 2047 সালের মধ্যে তার অর্থনীতিকে $4 ট্রিলিয়ন থেকে কত ট্রিলিয়ন ডলারে উন্নতি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? তো বলা হচ্ছে 2047 2047-এ এই যে বর্তমান $4 ট্রিলিয়ন ইকোনমি, এখান থেকে টপকে কত ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? বলছে $32 ট্রিলিয়ন। তো রিসেন্টলি আমাদের ইউনিয়ন মিনিস্টার পীয়ূষ গোয়েল
তিনি আছেন বর্তমান মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে। তো বলছে যে ইন্ডিয়া হ্যাজ সেট এ গোল টু ইনক্রিজ ইকোনমি ফ্রম $4 ট্রিলিয়ন টু $32 ট্রিলিয়ন বাই 2047। হরবিন্দর সিং এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে কোন হবে? পুরুষ রিকার্ভ ওপেন ক্যাটাগরিতে তিনি সম্প্রতি এশিয়ান প্যারা আর্চারিতে বেইজিংয়ে হলো তিনি গোল্ড মেডেল জিতেছেন, এই জন্য ইম্পর্টেন্ট। ভারতের 14 বছর বয়সী, বলো এবছর আইপিএল এর কততম এডিশন ছিল এবং আইপিএল এ এবছর কারা উইনার হয়েছে? বলো কেমন আইপিএল দেখেছিলে, বোঝা যাক। তাহলে এই কারণ আইপিএল এবার দারুণ ইমার্জিং প্লেয়ার আমাদের বৈভব সূর্যবংশী দারুণ খেলেছে। তো ভারতের 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী সম্প্রতি ইউথদের যে ওডিআই ছিল, ওয়ানডে ইন্টারন্যাশনাল ছিল ইউথদের যুব ওয়ানডেতে, কত বলে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড করেছেন। সো ইন্টারন্যাশনালে গিয়েও তিনি রেকর্ড বানিয়ে ফেলেছেন, 52 বলে সেঞ্চুরি। তো ভারতের 14 বছর বয়সী যে বৈভব সূর্যবংশী তিনি ফাস্টেস্ট সেঞ্চুরি করলেন ইউথ ওডিআইতে। তাহলে ইউথ ওডিআইতে ফাস্টেস্ট সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। তিনি জাস্ট 52টা বলে কিন্তু এটা কমপ্লিট করলেন। তিনি এই ফিল্ডে দেখা গেছে 13টা 4 এবং 10টা 6, 6×10 = 60। এরপর আইআইটি গুয়াহাটির ছাত্রী, প্রশ্ন অন্যভাবেও আসতে পারে, এই যে সুকন্যা সোনোয়ালকে সম্প্রতি কি হিসাবে নির্বাচিত করা হয়েছে? তাহলে এই যে সুকন্যা সোনোয়ালকে, তিনি হচ্ছেন বেসিক্যালি আইআইটি গুয়াহাটির একজন স্টুডেন্ট, তাকে কমনওয়েলথের যুব শান্তি দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাই যদি দেখো এই সুকন্যা সোনোয়াল তিনি হলেন আইআইটি গুয়াহাটির এক ছাত্রী, তাকে সিলেক্ট করা হয়েছে কমনওয়েলথ ইউথ পিস অ্যাম্বাসাডার হিসেবে, কমনওয়েলথের ইউথ পিস অ্যাম্বাসাডার হিসেবে বা কমনওয়েলথের যুব শান্তি দূত। 29 কে সুরিনামের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছেন? সঠিক উত্তর কি এই প্রশ্নের জন্য? জেনিফার সাইমন্স। তাহলে দেখো জেনিফার সাইমন্স ইলেক্টেড হয়েছেন বা জেনিফার সাইমন্স নির্বাচিত হয়েছেন সুরিনামস ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট হিসাবে, সুরিনামের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে। বলো তো দেখি, এই যে 2025 সালে আমাদের রিপাবলিক ডে ছিল, এই রিপাবলিক ডে চিফ গেস্ট কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালে রিপাবলিক ডে মানে 26 জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেশনে আমাদের চিফ গেস্ট কে ছিলেন? কমেন্ট করো। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব বা আরবিআইএইচ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে ইনোভেশন হাবের সিইও হিসেবে কে দেখো আরবিআই এর প্রধান হচ্ছে গভর্নর, এটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের ইনোভেশন হাব। তো সেই ইনোভেশন হাবের সিইও নির্বাচিত হয়েছেন সম্প্রতি কে? সাহিল কিনি। তাহলে সাহিল কিনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি হলেন একজন ফিনটেক এন্টারপ্রেনিয়র অ্যান্ড ফর্মার কো ফাউন্ডার অফ সেতু। তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে নতুন সিইও হিসেবে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের। বর্তমানে হলেন সঞ্জয় মালহোত্রা, কততম মনে আছে বলো কমেন্টে? সঞ্জয় মালহোত্রা হলেন 26তম। এশিয়ার সবচেয়ে পুরনো হাতি বৎসলা, হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং তথ্য, ভালো করে দেখো। বৎসলার এশিয়ার সবচেয়ে প্রাচীন হাতি, অনেক বয়স হয়ে গেছে এই হাতিটার। তো এটা সম্প্রতি প্রয়াত হয়েছে। তো এটা কোন টাইগার রিজার্ভ? এটা মধ্যপ্রদেশে তোমার পান্না টাইগার রিজার্ভ। সঠিক উত্তর অপশান সি। তো এটা হচ্ছে এশিয়ার ওল্ডেস্ট এলিফ্যান্ট, যেটা হচ্ছে তোমার বৎসলা, যেটা সম্প্রতি প্রয়াত হয়েছে পান্না টাইগার রিজার্ভে। 100+ উপর বয়স হয়েছিল এটার। এবার একটা প্রশ্ন করি তোমাকে, ভারত সরকার এই হাতি সংরক্ষণের জন্য প্রজেক্ট এলিফ্যান্ট কবে লঞ্চ করেছিল? অ্যান্সার বলো তো। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ক্যারিবিয়ান কোন দেশ ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই গ্রহণকারী প্রথম দেশ হিসেবে পরিচিত লাভ করেছে? সো ক্যারিবিয়ানের মধ্যে প্রথম দেশ যারা ভারতের ইউপিআই অ্যাডপ্ট করছে
ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হচ্ছে এই ট্রিনিদাদ ও টোবাগো, যেখানে এই রিসেন্টলি প্রাইম মিনিস্টারকে যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে বলছিলাম একটু আগেই। তো এই ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো বিকাম দ্য ফার্স্ট ক্যারিবিয়ান কান্ট্রি যারা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইকে অ্যাডপ্ট করছে, কারণ এটা ইন্ডিয়াস ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, তাই না? এই দেখো বলতে বলতে পরের প্রশ্ন, গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস, এটা কোন দেশের বেসামরিক সম্মাননা? কেন নিউজে এসছে? কারণ আমাদের প্রাইম মিনিস্টার রিসেন্টলি এটা পেয়েছেন। তো সঠিক উত্তর হচ্ছে এটা ব্রাজিল। রিসেন্টলি তিনি ব্রাজিলও ভিজিট করেন। তো দেখো প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী পেয়েছেন ব্রাজিলের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, নাম কি? গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস। যদি বলো স্যার এত কঠিন মনে রাখবো কি করে? সেন্ট্রাল এক্সাম দিতে গেলে কিন্তু মনে রাখতেই হবে। সামনে যাদের এনটিপিসি গ্রুপ ডির এক্সাম আছে বা সামনে এসএসসি এমটিএস সিজিএল সিএইচএসএল দেবে, তো মোস্ট ইম্পর্টেন্ট এই খুঁটিয়ে খুঁটিয়ে এই সমস্ত জায়গাতে, কারণ এত শিফটে পরীক্ষা হয়, এইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো ব্রাজিলিয়ান যে প্রেসিডেন্ট আছে এই তোমার লুলা দা সিলভা, তিনি প্রেজেন্ট করেন এই অ্যাওয়ার্ড। মূলত বাইল্যাটারাল যে রিলেশন রয়েছে আমাদের দুই দেশের মধ্যে, ইন্ডিয়া ব্রাজিলের মধ্যে, তো সেটাকে ইনহ্যান্স এবং স্ট্রেংথ করার জন্য আমাদের প্রাইম মিনিস্টারের যে নোটেবল কন্ট্রিবিউশন আছে তারই স্বীকৃতি স্বরূপ কিন্তু ব্রাজিলের হাইয়েস্ট যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাপল কাকে তাদের নতুন চিফ অপারেটিং অফিসার, কু মানে হচ্ছে চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে? তাহলে অ্যাপেলের নতুন কু হলেন সাবি খান। তাহলে অ্যাপেল কার নাম ঘোষণা করেছে? সাবি খানকে নতুন চিফ অপারেটিং অফিসার হিসেবে। জেফ উইলিয়াম এই পার্টে আগে ছিলেন, তো তাকে স্থলাভিষিক্ত করে তোমার এই সাবিব খান তিনি হলেন অ্যাপেলের নতুন কু। 2025 সালে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু নিয়ে, মানে মোস্ট ভ্যালুয়েবল আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল হয়েছে কোনটা বলো তো? যারা সিএসকে, এমআই এই দুটো তো টপে থাকতো, এদেরকেও টপকে গেছে। সঠিক উত্তর হচ্ছে আরসিবি। আরসিবি 18 বছর পর টাইটেল জিতলো না, এমনিতেই তো যাবে। 18তম টাইটেল, 18তম এডিশনের যে 18তম এডিশনে তাদের ফার্স্ট টাইটেল জিতলো। তাহলে আমি আজকেই ভাবছিলাম, আজকেই দুপুরে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে ছেলে মেয়েদের মোটিভেশন দিতে পারি একটা এইরকমভাবে যে বিরাট কোহলি বা তার যে দল, নেতৃত্বাধীন দল, সেই প্রথম থেকে খেলে আসে, তারা কি কম ভালো খেলেন? মানে আমি কি বলছি তারা তো খারাপ প্লেয়ার না, তারা ওয়ার্ল্ডসের নাম্বার 1 বেস্ট ব্যাটার। তো তার নেতৃত্বাধীন যে সমস্ত টিম, দেখো তাদেরও সফলতা পেতে 18টা বছর লেগে গেল। এই কথা তো অস্বীকার করলে চলবে না। তাহলে 2025-এ যদি আমরা দেখি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি তারা কিন্তু ফার্স্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠলো হাইয়েস্ট ব্র্যান্ড ভ্যালুতে, এবং চেন্নাই সুপার কিং এবং মুম্বাই ইন্ডিয়ানকে পিছনে ফেলে। আইএমও মানে যে মেট্রোলজিক্যাল যে অর্গানাইজেশন রয়েছে, আবহাওয়া দপ্তর, তো আইএমওর কাউন্সিলের 134তম সেশন হলো। তো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে রিসেন্টলি? সঠিক উত্তর হবে লন্ডন, ইউকে। ইন্টারনেট ওহো মেট্রোলজিক্যালে চলে গেলাম, এটা মেরিন টাইমে ছিল, মাফ করবে। ও ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আইএমডি। ওহো ওকে ওকে, আমি ফ্লোতে বেরিয়ে গেলাম। যাই হোক, এই জন্য ডান দিকের তথ্য থাকলে কখনো আমারও মিস্টেক হলেও ধরা পড়ে যায়, দেখেছো? সো ইন্টারন্যাশনাল মেরিন টাইম অর্গানাইজেশন বা মেরিন টাইম সমুদ্রপথ এর সাথে বোঝায়, মেরিন টাইম জল সমুদ্র। তো এই কাউন্সিলের 134তম সেশন হলো আইএমও হেডকোয়ার্টার লন্ডন, ইউকেতে। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সহায়তা যোজনা চালু করেছে? তাহলে মুখ্যমন্ত্রী সহায়তা যোজনা পাঞ্জাব রিসেন্টলি চালু করেছে। এর মাধ্যমে প্রমিস করা হচ্ছে ফ্রি অ্যান্ড ক্যাশলেস ট্রিটমেন্ট আপ টু 10 লাখ পার ইয়ার। বুঝতে পারছো? তাহলে মুখ্যমন্ত্রী সহায়তা যোজনা। এরপরে দেখো আবার একটা, অর্ডার অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট উইটসিয়া মিরাবিলিস কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা? সঠিক উত্তর নামিবিয়া, যা সম্প্রতি আমাদের প্রাইম মিনিস্টারকে দেওয়া হয়েছে। এবং এর মাধ্যমে দিস মার্ক দ্য 27th অ্যাওয়ার্ড। একটু আগে আমরা যখন সেশন শুরু করেছিলাম 24টা অ্যাওয়ার্ড ছিল, মনে আছে? তারপরে দেখো, দিস মার্ক দ্য 27th অ্যাওয়ার্ড রিসিভড বাই প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড দ্য 4th ডিউরিং অনগোয়িং ট্যুর। তার এই যে অনগোয়িং ট্যুর ছিল সেই ট্যুরের 4র্থ এবং তার ক্যারিয়ারের 27তম তিনি এই
পুরস্কার তিনি পেলেন। তো বেসিক্যালি ঘটনাটা হচ্ছে নামিবিয়ার যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যার নাম দ্য অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউইটসিয়া মিরাবিলস, এটা প্রদান করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার জুন 2025-এ কোন প্রকল্পটি চালু করেছে যার লক্ষ্য শহুরে দরিদ্র মহিলাদের ডিজিটালভাবে ক্ষমতায়ন করা? সঠিক উত্তর ডিজি লক্ষ্মী স্কিম। গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ লঞ্চ করে ডিজি লক্ষ্মী স্কিম টু ডিজিটালি এম্পাওয়ার্ড আরবান পুয়ার ওমেন। শহুরে পুয়ার ওমেনদেরকে ডিজিটালি এম্পাওয়ার করতে অন্ধ্রপ্রদেশ সরকার এই ইনিশিয়েটিভ নিয়েছে। সম্প্রচার পরিকাঠামো ও নেটওয়ার্ক ডেভেলপমেন্ট বা বিন্ড প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার মধ্যপ্রদেশের কোন শহরে একটা আকাশবাণী কেন্দ্র স্থাপন করবে? উজ্জয়িনীতে, এমপির উজ্জয়িনীতে। ব্রডকাস্টিং বুস্ট হচ্ছে কোন রাজ্যের জন্য? মধ্যপ্রদেশের জন্য। আচ্ছা বলো তো, ওয়ার্ল্ড রেডিও ডে, বিশ্ব বেতার দিবস প্রতি বছর কবে হয়? কমেন্ট করো। তাহলে যদি দেখি আমরা, আকাশবাণী কেন্দ্র উজ্জয়িনীতে হচ্ছে। এই বিন্ডের মানে হচ্ছে ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্কিম। তো এর অধীনে কিন্তু, বলো 13 তারিখ, 13ই কি ফেব? অন্ধ্রপ্রদেশ সরকার আবার একটা বিরাট ইনিশিয়েটিভ নিয়েছে, বলছে মশা মোকাবিলা হবে, এর জন্য অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। মশা কামান, এই মশা রোধের জন্য। কারণ মশা থেকে ডেঙ্গু হয়, এডিস মশা, ম্যালেরিয়া হয়, স্থিরিয়া অ্যানোফিলিস মশা, মনে রাখতে বলেছি। তাহলে মশা বাধিত রোগ যেমন ডেঙ্গি, যেমন ম্যালেরিয়া, বলো ডেঙ্গু ডে কোন তারিখে? 16 তারিখ, বলো 16ই কত বলো? তাহলে ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবিলার জন্য অত্যাধুনিক উদ্যোগ চালু করেছে। উদ্যোগের নাম হচ্ছে স্মার্ট মশা নজরদারি সিস্টেম। এটা তো বাংলাতে হয়ে গেছে, এটা ইংরেজি টার্ম। দেখো ইংরেজি টার্ম এই পরীক্ষাতে কিন্তু সেন্ট্রাল এক্সামে আসলেই এরম থাকবে, বাট ইংরেজি টার্মে ট্রান্সলেট করে যেরকম আসে সেরকম। স্মার্ট মসকিউটো সার্ভিলেন্স সিস্টেম। সার্ভিলেন্স সিস্টেম মানে ওই যে তোমার নজরদারি বলে না, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, মানে আপনি এই সিসিটিভির আওতায় আছেন, তো ওই রকম আর কি নজরদারি। তো অন্ধ্রপ্রদেশ সম্প্রতি লঞ্চ করে একটা ইনিশিয়েটিভ যার নাম হচ্ছে স্মার্ট মসকিউটো সার্ভেলেন্স সিস্টেম টু ফাইট মসকিউটো প্রোন ডিজিজ লাইক ডেঙ্গু, ম্যালেরিয়া। এবং এই সিস্টেমের মধ্যে এআই ব্যবহার করা হবে। মশা রোধ করতে এআই আসবে, ড্রোন আসবে, বিভিন্ন সেন্সর আসবে, ইলেকট্রনিক অ্যান্ড আইওটি ইন্টারনেট অফ থিংস ডিভাইস আসবে টু মনিটর মসকিউটো পপুলেশন। মসকিউটো জনসংখ্যা কোথায় কত কীরকম কী, হ্যাঁ, অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইন রিয়েল টাইম। একদম রিয়েল টাইমে ড্রোন, এআই এইসব প্রযুক্তি ব্যবহার করে মশা দমন করতে হবে। 42 নম্বর প্রশ্ন, এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে আমাদের যে ইউপিআই সাদৃশ্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত একটা চুক্তি করেছে, যা এনপিসিআই এর প্রথম আন্তর্জাতিক চুক্তি? সম্প্রতি বলছেন না প্রাইম মিনিস্টারের ভিজিট ছিল নামিবিয়া, তো নামিবিয়া হচ্ছে ফার্স্ট কান্ট্রি হয়ার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এন্ট্রি করলো একটা টেকনোলজি এগ্রিমেন্টে উইথ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, ওদের সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে, টু ইমপ্লিমেন্ট এ ইউপিআই লাইক ডিজিটাল পেমেন্ট সিস্টেম। ওদেরকে আমাদের ইউপিআই এর মতো এরকম একটা পেমেন্ট সিস্টেম তৈরি করার জন্য প্রযুক্তিগত সহায়তা করা হচ্ছে। ভারতের নৌবাহিনী মানে ইন্ডিয়ান নেভি সম্প্রতি তাদের দুটি দেশীয় নকশার ড্রাইভিং পাসপোর্ট ভেসেলের মধ্যে প্রথমটি কমিশন করেছে। জাহাজটির নাম কি? তাহলে মোদ্দা কথা, ড্রাইভিং সাপোর্ট ভেসেল লঞ্চ করেছে, সেই জাহাজের নাম কি? আইএনএস নিস্তার। আইএনএস মানে ইন্ডিয়ান নেভাল শিপ, তাহলে আইএনএস নিস্তার। ইন্ডিয়ান নেভি সম্প্রতি ইন্ডিজিনাসলি মানে দেশীয়ভাবে ডিজাইন করা এবং প্রস্তুত করা যে ড্রাইভিং সাপোর্ট ভেসেল যার নাম হচ্ছে নিস্তার, এটা সম্প্রতি বিশাখাপত্তনমে লঞ্চ করা হয়। বিশাখাপত্তনমের নিকনেম হচ্ছে দ্য সিটি অফ ডেস্টিনি। 2025 সালের আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। এর রাজধানী কি বলো? ইন্দোনেশিয়ায় হোস্ট করবে 2025-এর আর্টিস্টিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।
এই যে প্রাইম মিনিস্টারের বিভিন্ন আমরা ফরেন ট্যুর নিয়ে আলোচনা করছিলাম, সাথে সাথে বিভিন্ন যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পাচ্ছিলেন, তো বেসিক্যালি এই কটা দেশ প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জুলাই 2025-এ কতটি দেশ সফর করে তিনি নিউ দিল্লিতে ফেরেন? সঠিক উত্তর ছিল 5টা দেশ ভ্রমণ করেন। কারা কারা দেখে রাখো তাহলে। 5 নেশন ভিজিট, ঘানা ছিল, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল, নামিবিয়া। বুঝতে পেরেছো? 5টা দেশ ভিজিট ছিল, অফিসিয়াল ট্যুর। প্রতি বছর কবে বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে হয়? সঠিক উত্তর হচ্ছে 11ই জুলাই। 11ই জুলাই হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। এবছরের থিম হচ্ছে এম্পাওয়ারিং ইয়ং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দ্যাট দে ওয়ান্ট ইন এ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। দারুণ মটো। এম্পাওয়ারিং ইয়ং পিপলদেরকে এম্পাওয়ার করার জন্য, টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন এ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। পরের প্রশ্ন, ভারতের মৎস্য উৎপাদন 95.79 লক্ষ টন থেকে বেড়ে কত লক্ষ টনে দাঁড়িয়েছে? আগে ছিল মনে করো 95 টন, ভালো কথা। এখন সেই মাছ উৎপাদন 95 টন থেকে বেড়ে 195 টন হয়ে গেছে, মানে 100 আরও বৃদ্ধি পেয়েছে, 100 টন। এই যে 95 টন ছিল, এটা 11 বছর আগে, বর্তমানে সেটা হয়েছে কত? 195 লাখ টনে পৌঁছেছে। তো মূলত ভারতের যে ব্লু রেভলিউশন যেটা হয়েছিল সেটা সাকসেস বলা যায়, কারণ হোয়াইট রেভলিউশন দুধ, ব্লু রেভলিউশন কি আমরা মৎস্য চাষের সাথে সম্পর্কিত, নীল বিপ্লব। তাহলে ভারতের ব্লু রেভলিউশন অবশ্যই সাকসেস দেখায় এটা। এই জন্যই পরের প্রশ্ন, প্রতি বছর কত তারিখে জাতীয় মৎস্য কৃষক দিবস বা ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে, ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে হয়? সঠিক উত্তর 10ই জুলাই। তাহলে ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে হচ্ছে 10 তারিখ। টু অ্যাপ্রিসিয়েট দ্য ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন অফ ফিশ ফার্মার্সদের প্রচুর কষ্ট এবং কন্ট্রিবিউশন থাকে, তো সেটাকেই মূলত স্বীকার করা হয় এই দিনে। HUL হাল মানে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এর পরবর্তী সিও এবং এমডি হিসেবে নিযুক্ত হচ্ছেন প্রিয়া নায়ার। তাহলে প্রিয়া নায়ার HUL এর নেক্সট সিও অ্যান্ড এমডি হিসেবে অ্যাপয়েন্ট হচ্ছেন, রোহিত জাওয়াকে স্থলাভিষিক্ত করছেন তিনি। 2050 নম্বর প্রশ্ন, সকলে কিন্তু লাইক বাটনে প্রত্যেকে ক্লিক করে দাও। ওই দেখতে দেখতে আমরা 50টা প্রশ্ন করে ফেললাম। এতক্ষণ পর্যন্ত যারা দেখেছে, এভরিওয়ান ডু লাইক, অ্যান্ড এটা কিন্তু আজকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার হওয়া চাই, শেয়ার, কারণ এই সমস্ত নলেজ সকলে দেখলে ক্ষতি কিছু নেই। আমি আগে যখন রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স করতাম ডেলি, আমি তো প্রচুর সব ছাত্রছাত্রী ছিল, তারা বাড়ির ছোট বাচ্চাদেরকেও দেখাতো, কারণ এ থেকে জেনারেল নলেজ বাড়ে যে দেশ বিদেশে কী চলছে, কী আপডেট হচ্ছে। কারণ এখানে তো ফানি বা মানে অফেন্সিভ কিছু নেই না, সমস্ত পড়াশোনার জিনিস। তো লোড নিতে পারবে এমন 3-4 ক্লাসের ওপরের যে কোনো বাচ্চাদেরকেও দেখানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো অবশ্যই শেয়ার করতেই পারো। 25 সালে কেরালার মৎস্য দপ্তরের শ্রেষ্ঠত্ব পুরস্কার এক্সিলেন্স অ্যাওয়ার্ড কোন জেলা পেয়েছে, মানে মৎস্যের জন্য? সঠিক উত্তর হচ্ছে তোমার কাসারগোড। তাহলে কাসারগোড ডিস্ট্রিক্ট কেরালা ফিশারিজ ডিপার্টমেন্টের এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেছে, কারণ ফিশারিজ সেক্টরে তারা যে অ্যাচিভমেন্ট, তার জন্যই মূলত এই পুরস্কারটা পেয়েছে। 51 নম্বর প্রশ্ন, ভারত 2028 সালে কোন বিশ্বমানের শুটিং ইভেন্ট আয়োজন করবে? বেসিক্যালি দুটো ইভেন্ট ভারত হোস্ট করবে, দেখে রাখো। 2027 সালে শুটিং ওয়ার্ল্ড কাপ আর জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে 2028 সালে। এখানে আমাদের 28-এরটা জানতে চেয়েছিল, তাই আমরা জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করলাম। 27-এ হলে জুনিয়র এই শুটিং ওয়ার্ল্ড কাপ রয়েছে, আর 28-এ এই দুটো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস শুটিং ইভেন্ট যেটা ভারত হোস্ট করতে চলেছে, বিশ্বমানের শুটিং। আমি যখন প্রথম সিএ পড়াতাম, তখন আমার মনে পড়ে খুব সম্ভবত ভারতের র্যাঙ্ক 100, 101 এইরকম থাকতো ফুটবলে। আজকে দেখে আমিও অবাক যে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের এতটা পতন। এবং আমি আর্টিকেল পড়ছিলাম, আর্টিকেলেও তো তাই, যে বলছে যে ভারতের র্যাঙ্ক পিছিয়ে গেছে। আমিও অবাক হয়ে গেলাম, এবং আমার সেই পুরনো কথা মনে পড়ছিল। জুলাই 2025-এ প্রকাশিত, এইটা পরীক্ষায়ও দিয়েছিল সেবার, মানে ওই টাইমের, যে এখন সর্বশেষ প্রকাশিত ফিফার তো এখন এই জুলাই 2025-এ সর্বশেষ ফিফা র্যাঙ্কিং রিলিজ হয়েছে। তো ভারতের যে মেন্স ফুটবল টিমের র্যাঙ্কিং এসে গেছে 133। লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে লাস্ট যে ডেটা ছিল তার থেকে আরও 6 স্পট আরও পিছিয়ে গেছে, 133-এর থেকেও 6টা ওপরে ছিল আগে,
এখন 133-এ চলে গেছে, এই লেটেস্ট রিলিজ যেটা জুলাই 2025-এ ফিফা র্যাঙ্কিং করেছে। ক্রিকেটের মতো ফুটবলটা একটু ইম্প্রুভ হলে, আচ্ছা এই জায়গাটা দেখো, এই জায়গা থেকে বিভিন্ন রাজ্যের গভর্নর আর লেফটেন্যান্ট গভর্নর তো অবভিয়াসলি ইউটিতে, আর কয়েকটা রাজ্যের গভর্নর চেঞ্জ হয়েছে, এটা কিন্তু আপডেট করে নাও। সিএম গভর্নরের যে লিস্টের পিডিএফ আছে ওখানে চেঞ্জেস হবে, ওকে। আমাদের ইউনিয়ন টেরিটরি লাদাখ, দেখো জম্মু কাশ্মীর আগে একটাই ছিল, এখন জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ হচ্ছে আমাদের ইউটি। তাহলে লাদাখ অ্যান্ড এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট থেকে ইউটির মর্যাদা কবে পেল? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ওই দিন, ন্যাশনাল ইউনিটি ডে 31 অক্টোবর 2019 সালে, হ্যাঁ কি না? তা লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আছেন বর্তমানে ব্রিগেডিয়ার ডক্টর বিডি মিশ্রা, তো তাকে স্থলাভিষিক্ত করলেন কে? কবিন্দর গুপ্তা। কবিন্দর গুপ্তা টুক ওথ, শপথ নিলেন লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ। ইউটি এই কারণে লেফটেন্যান্ট গভর্নর, আর স্টেট হলে গভর্নর হতো। ব্রিগেডিয়ার বিডি মিশ্রাকে স্থলাভিষিক্ত করলেন কবিন্দর গুপ্তা। তো তিনি শপথ নিলেন, শপথ নিলে সাধারণত গভর্নরদেরকে শপথ কে পাঠ করান? হাইকোর্টের জাস্টিসরা পাঠ করান। সিমিলারলি তাই হলো, রাজনিবাস যেটা লেতে অবস্থিত তাকে এই যে জাস্টিস অরুণ পল্লী যিনি হচ্ছেন চিফ জাস্টিস জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ হাইকোর্টের, তো তিনি শপথ বাক্য পাঠ করান তাকে, কবিন্দর গুপ্তাকে। সঠিক উত্তর অপশন সি, ইম্পর্টেন্ট কিন্তু, ডবল স্টার করলাম। পরেরটাও ডবল স্টার। হরিয়ানার 19তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন কে? হরিয়ানাতে আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি বন্ডারু দত্তাত্রেয়, তার আগে ছিল মনোহরলাল খট্টর চিফ মিনিস্টার, তো এখন চেঞ্জ হয়েছে চিফ মিনিস্টার। তো বেসিক্যালি হরিয়ানার 19তম রাজ্যপাল হিসেবে এখন নিযুক্ত হলেন অধ্যাপক অসীম কুমার ঘোষ। তো প্রফেসর অসীম কুমার ঘোষ টুক ওথ অ্যাজ দ্য 19th গভর্নর অফ হরিয়ানা। বন্ডারু দত্তাত্রেয়কে স্থলাভিষিক্ত করলেন। মিস্টার ঘোষকে শপথ বাক্য কে পাঠ করান? পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের যে চিফ জাস্টিস আছেন সিলনেগু, তো তিনি শপথ বাক্য পাঠ করান। বেসিক্যালি কে শপথ বাক্য পাঠ করাচ্ছেন অতটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোন রাজ্যে অ্যাপয়েন্ট হলো, কাকে স্থলাভিষিক্ত করলেন, এটা। আর এটা একটা কমন পলিটির কোশ্চেন যে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদেরকে কে শপথ বাক্য পাঠ করান, তো হাইকোর্টের চিফ জাস্টিস অর হিজ অ্যাবসেন্স সিনিয়র মোস্ট জাজ। গোয়াতেও চেঞ্জ হয়েছে। গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সত্যপাল মালিক আগে ছিলেন, এখন বর্তমান কে? এখন মনে রাখবে এই যে পুষ্পতি অশোক গজপতি রাজু, তো ফর্মার সিভিল এভিয়েশন মিনিস্টার এই পুষ্পতি অশোক গজপতি রাজু, তিনি অ্যাপয়েন্ট হয়েছেন গভর্নর অফ গোয়া, গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে। তাহলে বলো গোয়ার ক্যাপিটালের নাম কি? গোয়ার ক্যাপিটাল সিটির নাম কি? এক্ষুনি কমেন্ট করো চটপট। এই যে রিসেন্ট চেঞ্জ হয়েছে, অল ইন্ডিয়া রেডিওতে দেখো একদম আকাশবাণী নিউজে দিয়ে দিয়েছে হরিয়ানা গোয়া অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ, তিনটে চেঞ্জেস। এই যে প্রফেসর অসীম কুমার ঘোষ বললাম হরিয়ানা নিযুক্ত হয়েছেন 19তম হিসাবে গভর্নর। তারপরে পুষ্পতি অশোক এই যে গজপতি, যিনি গোয়ার রাজ্যপাল হয়েছেন, আর লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, তাই না, এর নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট, সিদ্ধার্থ মহন্তে আগে ছিলেন, আর দোরাইস্বামী নতুন সিইও অ্যান্ড এমডি, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড এমডি, ওর কার্যকালের মেয়াদ এন্ড হচ্ছে, তাই এলআইসির নতুন সিইও এমডি নিযুক্ত হলেন এই যে ভেরি ইম্পর্টেন্ট আর দোরাইস্বামী। পরের প্রশ্ন তো আরও ইম্পর্টেন্ট, জোরে জোরে বলি। ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা লাস্ট পড়াচ্ছিলাম 43, এইভাবে পড়াচ্ছিলাম পশ্চিমবঙ্গে 3টে, মনে রেখে দেবে ভারতে 43। সেইটা আবার নতুন ট্রিক আবার আবিষ্কার করতে হবে, কারণ ভারতে এখন আরও একটা বেড়েছে, 44টা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আজকের ডেটে 44টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আজকের ডেটে 91টা রামসার সাইট, আজকের ডেটে তোমার মনে রাখো 58 টাইগার রিজার্ভ। তো এই 44তম কোনটা? নাম হচ্ছে মারাঠা সামরিক ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। এটা তোমার কততম হলো? 44তম অবভিয়াসলি। তো আমি তথ্য ডিটেলে বলে দিচ্ছি, দেখো ইংরেজিতে বললে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া, এটা ইনস্ক্রাইব হয়েছে ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে, বিকামিং দ্য ইন্ডিয়াস 44th প্রপার্টি টু রিসিভ দিস রিকগনিশন।
ভারতের 44তম প্রপার্টি হলো, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেল। কারেন্টলি ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে 44টা। যদি তুমি দেখো এই যে মারাঠা, ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 44তম প্রপার্টি হলো। বাংলাতে বললে এভাবেও আসতে পারে যে ভারতে মারাঠা সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাপনার দৃশ্যপট। এখানে 12টা দুর্গ আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পিআইবিতে ছবি দিয়েছে দেখলাম এই দুর্গগুলোর, ভেরি ইম্পর্টেন্ট। মারাঠা সাম্রাজ্যের এই 12টি দুর্গ প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং অনবদ্য স্থাপত্যের নিদর্শন। এই জন্যই তো এটা স্বীকৃত হয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কমিটির 47তম অধিবেশন ফ্রান্সের প্যারিসে হলো। হ্যাঁ, সেখানে অংশগ্রহণ করেছিল 20টা দেশ। 20টা দেশের মধ্যে 18টা দেশ ভারতের প্রস্তাবকে সমর্থন জানায়, যে আমরা সাপোর্ট করছি। তাই এটা ডিক্লেয়ার হয়ে গেল ভারতের 44তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সম্প্রতি হেম বাহাদুর মাল্লা পুরস্কার 2080 কাকে প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে প্রাক্তন প্রধান বিচারপতি কল্যাণ শ্রেষ্ঠা। দ্য হেম বাহাদুর মাল্লা অ্যাওয়ার্ড 2080 হ্যাজ বিন কনফার্ড অন ফর্মার চিফ জাস্টিস কল্যাণ শ্রেষ্ঠা। সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি রাজ্যসভায় কতজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছেন? দেখো, এটা জেনে থাকবে, রাজ্যসভা হচ্ছে আপার হাউস, দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার। তো রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হয় 250, 250। এই 250 কীভাবে হয়? 250 হয় 238 স্ট্যাটিউটি প্লাস 12 তোমার রাষ্ট্রপতি কর্তৃক নমিনেটেড। আর লোকসভায় যে দুজন অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি থেকে, ওটা বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে এই যে 12 জনকে বিভিন্ন ফিল্ড থেকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করতে পারে। সম্প্রতি দ্রৌপদী মুর্মু যে রাজ্যসভাতে 4 জনকে নমিনেট করেছেন। তো 4 জন কারা কারা একবার দেখিয়ে দেবেও, নামগুলো জেনে রাখবে, সেন্ট্রাল এক্সামে ইম্পর্টেন্ট। একজন এমিনেন্ট লয়ার, এই যে আমি তোমাকে ছবি সহ দেখাই, এই যে ডান দিকে দেখো, বলছে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি টু রাজ্যসভা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নমিনেট করলেন। কারা কারা? একবার চোখ বুলিয়ে নেয়, কালি চেঞ্জ করে নেই। হ্যাঁ, এই যে উজ্জ্বল নিকম, তিনি হলেন একজন লয়ার। তাহলে একজন লয়ার, একজন সোশ্যাল ওয়ার্কার। এই যে সি সদানন্দন মাস্টার, তিনি হলেন একজন সোশ্যাল ওয়ার্কার। তারপরে হর্ষবর্ধন সিংলা, তিনি হলেন ফর্মার ফরেন সেক্রেটারি। আর ডক্টর মীনাক্ষী জৈন, যিনি হলেন একজন হিস্ট্রিয়ান, ঐতিহাসিকবিদ বা ইতিহাসবিদ। তাহলে এই 4 জনকে সম্প্রতি নমিনেট করা হয়েছে। বলো, আমাদের রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম এজ কত হওয়া প্রয়োজন? ন্যূনতম এজ কত হওয়া প্রয়োজন? চটপট কমেন্ট করো। ভারতে হয়ে গেল 87তম গ্র্যান্ড মাস্টার, ভারতের 87 GM কে হলো? সঠিক উত্তর হচ্ছে এ রা হরিকৃষ্ণন। এ রা হরিকৃষ্ণন বিকামস ইন্ডিয়ার 87 গ্র্যান্ড মাস্টার। ভেরি ইম্পর্টেন্ট। চলো, এই ছিল আজকের ক্লাস। আমার জিকেজি এর ডেডিকেটেড ফাউন্ডেশন কোর্স আছে, যাদের জিকেতে ভয়, অনেকে কমেন্ট করো স্যার জিকে পারি না। তো জিকের মধ্যে বহু কিছু আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, পলিটি, ইকোনমি, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, সবটা থিওরি ক্লাস পাবে, এমসিকিউস পাবে, পিওয়াইকিউস পাবে। তো সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল। আমরা এই 4 জন মিলে কমপ্লিট করেছি, কারণ জিকে একা 100 এসব কমপ্লিট করা পসিবল না, বুঝেছো? আমরা 4 জন মিলেই যে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন আমার আছে, দেখো বুঝতে পারবে। অ্যাপের থেকে পেইড কোর্স অপশন থেকে নিতে পারবে। এছাড়া বর্তমানে 5.0 চলছে, যে বুঝে পাচ্ছি না কোন এক্সামের প্রিপারেশন নেব, তো 5 পয়েন্ট জয়েন করো, এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে। এছাড়া এসএসসি ফাউন্ডেশন আছে, যাদের টার্গেট না আমি কেবল জিডি দেবো, এমটিএস দেবো, সিএইচএসএল দেবো, শুধু এইটুকু, তুমি এসএসসি ফাউন্ডেশন নাও। স্যার আমি গ্রুপ সি, গ্রুপ ডি রাজ্যের যেটা হবে ওটাতে দেবো এসএসসির, তাহলে গ্রুপ সিডি ব্যাচ আছে। এসএলএসটির আমাদের টোটাল 7টা সাবজেক্টের ব্যাচ আছে। ডাব্লিউইপি কেপির প্র্যাকটিস ব্যাচ, এর ওপরে 100 ডিসকাউন্ট পেয়ে যাবে পুরনো ছাত্র হলে। আর 2.0 যদি ডাব্লিউইপির কেউ ফাউন্ডেশন করতে বাকি থাকো তো তাই। অল দ্য বেস্ট, ভালো থেকো। সমস্ত পেইড ব্যাচ কিন্তু কোথায় দেখতে পাবে? অ্যাপের মধ্যে পেইড কোর্স অপশন। আর ডাব্লিউবিপি কেপি সাকসেস গাইড, এখানে বুক অপশন পেয়ে যাবে, বুক কিন্তু অর্ডার করো। আর আমার জিকে জিএ বই আসছে, কাজ চলছে, আসছে, আসলে জানিয়ে দেব। টাটা।